আজ সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। বাংলাদেশেও এই দিবসটি পালন করা হয়েছে, তবে বেসরকারিভাবে। এবং এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনের কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ। বুঝতে পারছেন এই বিষয়ে আজকের স্বপ্ন ধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েখ শশী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের স্বাধীন সংলাপে যে শিরোনাম রেখেছি সেটা হলো আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিতর্ক, সমাধান কোন পথে। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মেহেদী হাসান পলাশ, সম্পাদক, পার্বত্য নিউজ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যেতে চাই মেহেদী হাসান পলাশ, আপনার কাছে। শিরোনাম যেমনটি রেখেছি আজকের আয়োজনের, যে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিতর্ক, আসলে বিতর্ক কি আদৌ আছে? থাকলে কেন? কি বিতর্ক সেটা? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শক যারা এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। বিতর্ক নিশ্চয়ই আছে, কারণ এখানে এই বিতর্কটা শুরু হয়েছে মূলত 2007 সাল থেকে, যখন জাতিসংঘে আদিবাসী বিষয়ক চার্টার তৈরি হয়েছে। আমি তবে আজকে সেই দিন থেকে বিশ্বে এই যে বিশ্বব্যাপী এই 9ই আগস্ট আদিবাসী দিবস পালিত হচ্ছে, আজ সারা বিশ্বে একযোগে আদিবাসী দিবস পালিত হচ্ছে। আমি আলোচনার শুরুতেই সারা বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সালাম, নমস্কার এবং তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের অধিকারের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের প্রতিও আমার সালাম এবং নমস্কার জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রশ্নটা হলো যে আমরা একটা দেশে আদিবাসী তো হুট করে হয় না, বা নতুন করে কেউ আদিবাসী হয়ে যায় না। আদিবাসী হয় যারা আদিবাসী তারা প্রাচীনকাল থেকেই আদিবাসীই থাকেন। এখন এই দেশে আমাদের যেই 56,000 বর্গমাইল, এই 56,000 যেই আয়তন, এই আয়তনে আমাদের দেশে মানব ইতিহাস মানব বসতির ইতিহাস অলমোস্ট 4,000 বছরের পুরাতন। তাহলে এই যে 4,000 বছর পূর্বে যে জনগোষ্ঠী এখানে বসবাস করতেন এবং যারা নানা বিবর্তনের মধ্য দিয়ে এখানে এসছেন, আমরা এই যে নৃতাত্ত্বিক গবেষণা, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং যে সমস্ত গবেষণা হয়েছে তাতে আমরা দেখতে পাই যে আমরা বাংলাদেশের মেজরিটি জনগোষ্ঠী, যার নৃগোষ্ঠী বাঙালি মুসলিম, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, বাঙালি হিন্দু, আমরা এখানকার আদিবাসী। এবং তার প্রমাণস্বরূপ আপনি পুণ্যনগর, পাহাড়পুর বৌদ্ধবিহার, আপনি এই যে মজদের আড়া যেটা বলছি, এবং প্রাক অর্থাৎ বখতিয়ার খিলজির আগে যারা রয়েছে, এগুলো আমরা দেখতে পাই। আমাদের এখানকার এই গবেষণার একটু সমস্যাটা হলো এই যে প্রাচীনকাল থেকে সভ্যতাগুলো গড়ে উঠত নদীর ধারে। তো আমাদের এখানকার নদী যেহেতু ভাঙন প্রবণ এবং এই যে প্রচুর পলি হয়, যার ফলে এই আর্কিওলজিক্যাল যে সাইটগুলো বা যে প্রাচীন সভ্যতাগুলো এগুলো ঢেকে গিয়েছে। তারপরেও এই যে ওয়ারিবটেশ্বরের যে সভ্যতাটা আমাদের এখানে আবিষ্কার হয়েছে, এটা আজ থেকে 2500 বছর আগে। নৃতাত্ত্বিক ইতিহাসের দিকে গেলে সেটা অবশ্য সেই ব্যাখ্যা বিশ্লেষণ তো হবেই। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার আজকে বিভিন্ন সংগঠন তারা তো আদিবাসী দিবস পালন করছে, বিশেষ করে যদি বলি যে পার্বত্য চট্টগ্রাম ফোরাম নামের একটি সংগঠন আছে, বা বিভিন্ন ধরনের যারা এই সকল বিষয় নিয়ে কাজ করেন, তারা বারবার তাহলে কেন আদিবাসী এই শব্দটার একটি রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছেন? আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, এই স্বীকৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যেভাবে তাদেরকে ডিফাইন করা হয়েছে বর্তমান এক্সিস্টেন্ট সংবিধানে, তার পরিপ্রেক্ষিতে এই শব্দমালার এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ আসলে কেন? আমি সেখানেই আসছিলাম যে এখন যেই সংগঠনটি সারা দেশব্যাপী আদিবাসী দিবস পালন করছেন, সেই বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সন্তু লারমা, তিনি জেএসএসেরও সভাপতি। অতীতে বিভিন্ন সময় প্রথমত হলো যে তিনি যে চুক্তি করেছেন, শান্তি চুক্তি, সেখানে তিনি নিজেদেরকে উপজাতি বলে পরিচয় করিয়েছেন এবং চুক্তির শুরুতেই বলা আছে পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতি অধ্যুষিত এলাকা এবং এই চুক্তিতে 52 জায়গায় উপজাতি শব্দ আছে।
এবং অতীতে তার বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি যে তাকে যখন বলা হয়েছে তিনি বলেছেন না আমরা উপজাতি, কখনো বলেছেন আমরা ক্ষুদ্র জাতি। আদিবাসীর বিষয়টা যখন বলা হয়েছে বলেছে এটা একজন সার্কেল চিফের প্রজেক্ট, উনি তো বিদেশি ফান্ডের জন্য এটা করছেন। এখন তো তার আবার তার অ্যাডভাইজারের প্রজেক্টও, মানে সার্কেল চিফ পাশাপাশি তার অ্যাডভাইজারের প্রজেক্ট হিসাবে পরিণত হয়ে গেছে। তো এই যে মানে তারা হুট করে এটা 2007 সালের পর থেকে এই বিষয়ে যখন মানে আন্তর্জাতিক ফান্ডটা আসা শুরু করলো বাংলাদেশে, এবং তারা তাদের স্বার্থে এই বিষয়টা আরোপ করে দিয়েছে আমাদের উপরে। তার আগে তো এই বিষয় নিয়ে কেউ কথা বলে নাই। ইভেন এই জনগোষ্ঠীগুলো যারা ভারতে বসবাস করে, ভারতে তারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসটি হিসাবে তারা করছে, তারা সেখানে কেউ দাবি করছে না যে তারা আদিবাসী। বাংলাদেশে এটা দাবি করছে। কারণটা কি? এই যে বিদেশি ফান্ডের যে এনজিওগুলো আছে, কারণ এই দাবিটা এখানে যদি ওঠে তাহলে এই ফান্ডটা আসে, কারণ আদিবাসীদের নামে বিপুল পরিমাণ ফান্ড আসে। তো এই কারণে তারা এদেরকে বুঝিয়ে তারা এই দাবিতে নিয়ে এসছে। এর সাথে এখানকার মানুষের মানে কোনোদিন অতীত সম্পৃক্ততা আমরা দেখিনি। তারা কখনোই, আপনি মুক্তিযুদ্ধের সময় আমাদের যখন সংবিধান লেখা হয় তখন এম এন লারমা যিনি ছিলেন, তিনি যে পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, আমি একজন চাকমা, আমি একজন উপজাতি, যেই তারা নিজেরা বলেছে আমি একজন চাকমা, আমি একজন উপজাতি। আপনি তার রেকর্ড, ভাষণের রেকর্ড দেখেন তো, তিনি আদিবাসী হলে এম এন লারমা তো বলতেন যে আমি একজন চাকমা, আমি আদিবাসী। তিনি তো বলেন নাই, তিনি উপজাতি বলেছেন। সেটা না হয় আপনি বলছেন যে একটি গোষ্ঠীগত স্বার্থ আছে বা বাস্তবিক অন্য কোনো স্বার্থের পরিপ্রেক্ষিতে হয়তো বা এই কথাটি আসছে। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফের কাছে আসতে চাই। 2007 সালের জাতিসংঘের যেই সনদের কথা বলছিলেন মেহেদী হাসান পলাশ, সেখানে 90টি দেশ স্বাক্ষর করলেও 11টি দেশ করেনি, বাংলাদেশ তার অন্যতম। প্রথমত জানতে চাই বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলা রাষ্ট্রের কনসার্নটা আসলে কি, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটি নিউজের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাষ্ট্র হিসেবে আমাদের কনসার্ন হচ্ছে যে এমন একটা ইস্যু 2007 সালে আইএলও কনভেনশনে যে ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে সেটা আমাদের জন্য প্রাসঙ্গিক না। কারণ এখানে ওরা যেটাকে ওরা ইন্ডিজেনাস পিপল বলছে, যেটাকে এখন আমরা ধরে নিচ্ছি যেটা বাংলা হয়তো বা আদিবাসী। প্রকৃত অর্থে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। যদি আদিবাসীর সংজ্ঞাটাকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই কনভেনশনে বা এই ডিক্লারেশনে যে ইন্ডিজেনাস পিপলদের যে সমস্ত রাইটস যেগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমাদের জন্য প্রযোজ্য না, এবং এই কারণেই বাংলাদেশের এই ধরনের কোনো কনভেনশন কিংবা ডিক্লারেশনে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নেই। যে বাংলাদেশ সঠিক পদক্ষেপটাই নিয়েছে। তো এখানে একটা জিনিস একটু ব্যাখ্যা করা প্রয়োজন আছে, যেরকম আমরা যেটাকে আদিবাসী বলছি, প্রকৃত অর্থে ইংরেজিতে যেটাকে ওরা নেটিভ বলে বা ইন্ডিজেনাস পিপল বলে অথবা অ্যাবরিজিনস বলে, কেউ কেউ ফার্স্ট নেশনস বলে, এগুলোর কিন্তু কোনো উপযুক্ত বাংলা প্রতিশব্দ নেই। কেন নেই? না থাকার কারণটা হচ্ছে যে শব্দগুলোকে তারা ব্যবহার করছে এগুলোর কোনো সার্বজনীন সংজ্ঞা কিন্তু যারা এটাকে ব্যবহার করছে, ইউনাইটেড নেশনসের যে ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যুস, তারাও কিন্তু বলছে যে এটার কোনো সংজ্ঞা বা প্রাতিষ্ঠানিক সংজ্ঞা আমাদের কাছে নেই। তারা কতগুলো প্যারামিটার সেট করেছে যে কোনো একটা জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কি কি প্যারামিটার্স প্রয়োজন। আমরা যদি সেদিক থেকেও দেখি তাহলে এই প্যারামিটার্সগুলোও বাংলাদেশের জন্য প্রযোজ্য না। যেরকম তারা একটা প্যারামিটার তারা বলছে যে সমস্ত জাতিগোষ্ঠী ওই অঞ্চলটা উপনিবেশে পরিণত হওয়ার আগে থেকে ওই এলাকায় অবস্থান করত তাদেরকে তারা আদিবাসী বলবে। দ্বিতীয় আরেকটা বলেছে যে ওই অঞ্চলের যে পারিপার্শ্বিক যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট তার সঙ্গে তাদের জীবন জীবিকার একটা ঘনিষ্ঠ একটা যোগাযোগ থাকতে হবে। তো দুটো প্যারামিটার্স দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা ওই শুধুমাত্র 300 বা 500 বছরের পুরনো ইতিহাসে যাব না। আমরা যদি 2000 কিংবা 2500 বছরের পুরনো ইতিহাস দেখি তাহলে এই দুটো প্যারামিটারের ভিতরে একেবারে পারফেক্টলি ম্যাচ করে যায় হতে বাঙালি জনগোষ্ঠী। বাকিরা যারা মূলত যাযাবর বা নোম্যাডিক পিপল, তারা এক এক সময়ে এক এক জায়গাতে ছিল, ঘুরে বেরিয়েছে। আজকে যারা এই যে প্রধান যে উপজাতীয় গোষ্ঠীগুলো আজকে নিজেদেরকে আদিবাসী বলে দাবি করছে, আমরা যদি হিস্টোরিক্যাল এভিডেন্স যদি দেখি, আর্কিওলজিক্যাল এভিডেন্সেস দেখি, বা যে সমস্ত শিলালিপি আছে এগুলো যদি আমরা গবেষণা করে থাকি শুধুমাত্র মুখের কথা না শুনে, আমরা যেটা দেখতে পাবো যে তিবেত ও বার্মান যে সম্প্রদায়টা, এদের আদি নিবাস কিন্তু আসলে ছিল হিমালয়ের ওপারে ভোত নামে একটা জায়গায়, BHOTE, এবং এদেরকে
ইন জেনারেল কালেকটিভলি ভুতিয়া বলা হতো। এগুলো কিন্তু আপনার আর্থার পি ফায়ারের একটা বই আছে এইসব ব্যাপারের উপরে, এগুলো কিন্তু প্রমাণিত সত্য। ওখান থেকে তারা ধীরে ধীরে একসময় হিমালয়ের বিভিন্ন উপত্যকা ধরে মাইগ্রেট করে তারা একসময় আমাদের যে ব্রহ্মপুত্র ভ্যালি এখানে আসছে, ওখান থেকে তারা কিছু কিছু লোক আমাদের হিল ট্র্যাক্সের এদিকে আস্তে আস্তে সরে আসছে, চীন হিলস, নাগা হিলস বা যে মিজোরামের মধ্যে দিয়ে কিছু কিছু লোক আবার মিয়ানমারে চলে গেছে। সো এই লোকগুলো আজকে যে আদিবাসীর কথাটা তুলছে, যে প্রসঙ্গটা পলাশ ভাইও বললেন 2007 সালের আগে তো এই শব্দটা কখনো ছিল না। সো আমি বলবো এটা একটা আর্টিফিশিয়াল কনস্ট্রাকশন অফ আইডেন্টিটি। আমরা যেটাকে সোশ্যাল আইডেন্টিটি বা সামাজিক পরিচয় বলি, এটা একটা কৃত্রিম একটা কনস্ট্রাকশন। এটাকে তৈরি করা হয়েছে, দিস ইজ অ্যান এক্সপোর্টেড থিং, বা আমি বলবো ইম্পোর্টেড থিং, যেটা বিশ্বের যারা আজকে বিভিন্ন মোরাল রাষ্ট্র যারা আছে তারা তাদের কতগুলো এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন সময় এই ধরনের কিছু রেসিপি তারা আমাদের ভালনারেবল সোসাইটিগুলোতে সার্ভ করে। এই এজেন্ডাগুলোকে তারা তৈরি করে, এজেন্ডা সেটিং করে, যাতে করে এটা নিয়ে একটা বিভাজনের রাজনীতি শুরু করা যায়, যেখানে জাতীয় ঐক্যটাকে নষ্ট করে ফেলা যায়। আজকে এই 5ই আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের প্রতিটা সচেতন মানুষ যখন আমরা আপ্রাণ মানে আন্তরিকভাবে চাচ্ছি যে একটা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আপনি দেখেন বিগত 15 বছর ধরে কিন্তু এটা হিমাগারে চলে গিয়েছিল, এই আদিবাসী ইস্যু নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি। কিন্তু 5 আগস্টের পরে এটাও তো বলা হচ্ছিল যে দেশ হবে বহুত্ববাদ অন্তর্ভুক্তিমূলক একটি দেশের কথা আমরা ভাবছিলাম। 5 আগস্টের যে প্রেক্ষাপটের কথা বলছেন, সেই প্রেক্ষাপটে তো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী যে শব্দেই ব্যাখ্যা করি না কেন, তাদেরও তো অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, তারাও তো একটা স্বপ্ন দেখেছে। আজকে কি তারা তাহলে কোনোভাবে কেউ যদি মনে করে যে তারা যে স্বপ্নটা দেখেছিল বাংলাদেশ রাষ্ট্র, সেই স্বপ্ন তারা প্রতারিত কি বোধ করতে পারেন কিনা, এমন কোনো ধারণা জন্ম হলে কি সেটা অযৌক্তিক হবে? আমি আপনার কথা পুরোটাই আমি বুঝতে পারছি, যেটাকে আপনি বলছেন যে অ্যাকচুয়ালি যে রেইনবো সোসাইটি কনসেপ্ট, যেটা একটা রংধনু সমাজ ব্যবস্থা, বিভিন্ন রঙের মানুষ থাকবে এখানে, বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে একই সাথে থাকবে, সেখানে আপনার বিভিন্ন ধর্মের লোক থাকবে, বিভিন্ন ভাষাভাষী লোক থাকবে, তাদের কালচারাল ডিফারেন্সেস থাকবে, তবেই না একটা রংধনু সমাজ গঠিত হবে। কিন্তু রংধনু সমাজ কিন্তু একটা ইন্টিগ্রেটেড সোসাইটি, একটা অ্যাসিমিলেটেড সোসাইটি, যেখানে প্রত্যেকে আমাদের কমন স্বার্থগুলো একই থাকবে। সাংস্কৃতিকভাবে আমাদের কিছু বিভাজন থাকতেই পারে, বিভাজন বলবো না আমি, বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু সেটা আমাদের ঐক্যে কখনোই কোনো একটা হুমকি তৈরি করবে না। হুমকিটা কেন তৈরি হয়? যেমন আপনি যে ডিক্লারেশনগুলোর কথা আমরা বলছি, আইএলওর কথা বলছি, বা ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অন দি রাইটস অফ ইন্ডিজিনাস পিপল যেখানে বলছি, সেখানে তারা এটাকে কিন্তু কালচারাল বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, তারা এখানে লিগাল আসপেক্টগুলো নিয়ে আসছে। তারা এমনও বলছে যে এক একটা যে এথনিক গোষ্ঠীগুলো আছে তাদের বিচার টিচার তাদের নিয়মে হতে হবে। সো একটা দেশের ভিতরে আপনি তো দ্বৈত নিয়ম বা দ্বৈত নীতি আপনি পালন করতে পারেন না। এখানেই আমাদের আপত্তির বিষয়টা, বা এখানে কিন্তু বিভাজনের সুরটা কিন্তু এখন শুরু হয়নি। আপনারা প্রায় প্রসঙ্গক্রমে আপনারা বলে থাকেন, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা, পার্বত্য শান্তি চুক্তি, অ্যাকচুয়ালি কিন্তু চুক্তিটার নাম হচ্ছে CHT অ্যাকর্ড, মানে পার্বত্য চুক্তি। এটা কিন্তু শান্তি চুক্তি না, বরঞ্চ সব ক্ষেত্রে সব বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি এই চুক্তিটাই বরঞ্চ অনেক অশান্তির তৈরি করছে। একটা সাম্যর কথা বলে এখানে একটা অসাম্য তৈরি করা হচ্ছে, যে বাঙালি বৃহত্তর জনগোষ্ঠী যারা 50% পার্বত্য চট্টগ্রামের, তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। তাহলে আমি একটা জিনিসকে অ্যাড্রেস করতে গিয়ে তথাকথিত পশ্চাৎপদ জনগণকে আমরা এই পরিমাণ ইনসেন্টিভ দিলাম, তাও সবাইকে না। আমরা যে কথাগুলো বলছি উপজাতি ফোরাম বা যাদের কথাই বলছি, এখানে যারা কথা বলে আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু পুরো পার্বত্য জনগোষ্ঠীকে তারা রিপ্রেজেন্ট করেন না। আমি একটু মেহেদী হাসান পলাশ আপনার কাছে এই বিষয়ে আসতে চাই, যে যদি ধরেও নেই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, বনাম আদিবাসী এই শব্দের খেলা বা রাজনৈতিক কারণে এগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা অধিবাসী আছেন তারা কি তাহলে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য, বঞ্চনা, নিপীড়ন যে ধরনের কথাবার্তা আমরা শুনি, বা এই আদিবাসী দিবস পালনেরও অন্যতম একটি উদ্দেশ্য কেবলমাত্র জাতির পরিচয় না, যে ধরনের সমস্যার মুখোমুখি তারা হচ্ছেন সেগুলোকেও যেন অ্যাড্রেস করা হয়, সেটা কি হচ্ছে না? আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, মাঠ পর্যায়ে অবস্থাটা কি? আপনি বাঙালি জনগোষ্ঠীর কথা বললেন। বাঙালির জনগোষ্ঠী তো আছেই, পার্বত্য অঞ্চলে যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী যারা বসবাস করছেন। আমি তার আগে আপনার কতগুলো মানে টার্মস একটু বা তথ্যগত কারেকশন করি।
আপনি বলেছেন যে 5 আগস্ট বিপ্লবে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। এটার অত্যন্ত ভুল একটা তথ্য আমি বলি। কারণ যখন আদালত এদেরকে বাতিল করে দিল, কোটা ব্যবস্থা বাতিল করে দিল, দিয়ে 5% নামিয়ে আনলো। আগের ব্যবস্থায় উপজাতি কোটা ছিল 5%, এরপরে তারা 1%-এ যখন নেমে আসলো, তখন সারা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন ওই 5% রিভাইভ করার জন্য আন্দোলন করেছে। আমাদের দেশের মানুষ যখন সাধারণ ছাত্র জনতা যখন রাস্তায়, আমি সেটা বলেছি একটু বলি কারণ ভুল। জি 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 ঠিক আছে, আপনি বলুন। তো কাজেই এই যে বিষয়টা, যে তারা কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছে, চিটাগাং হিল ট্রাক্সের আপনি 18 লক্ষ যদি তাদের 1% ধরি, 18 লক্ষ, আপনি 180 জন কেন, 100 জন কেন, 50 জন লোকের দেখাতে পারবেন না যারা এই আন্দোলনের সাথে ছিল? হয়তো সব মিলিয়ে 10 জন 15 জন পাবেন, এর বাইরে আর ছিল না যারা জাতীয় রাজনীতির সাথে জড়িত, অনলি তারা ছিল। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি রেইনবো সোসাইটির কথা বলেছেন। রেইনবো সোসাইটি এবং তাদের ইন্টিগ্রেশনে আমাদের কোনো দ্বিধা নেই, কোথাও কোনো জড়তা নেই, বাধা নেই, বরং আন্তরিকভাবে আমরা তাদেরকে চাই, আরও বেশি সুবিধা দিয়ে তাদেরকে আমরা পার্টিসিপেট করাতে চাই, বাট আদিবাসী নামে না, কারণ এটা। তৃতীয়ত, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যেটা রাজনীতির খেলা, এটা আসলে রাজনীতির খেলা না। কারণটা কি? ধরেন আপনি একটা চাঁদ বলল যে না, চাঁদ নামটা তার ভালো লাগছে না, তাকেও ভিন্ন নামে রাখতে হবে। আমি তাকে শশী নামে কনসিডার করতে পারি, কিন্তু তিনি যদি বলেন আমাকে সূর্য নামে রাখতে হবে, দ্যাট ইজ নট রাইট। তারা তো আদিবাসী না। এখন তারা আদিবাসী চাইছে, আমি সেটার বিরোধিতা করছি, কারণ আমি বলছিলাম আমরা যদি তর্কের খাতিরে বা আলোচনাটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি যে তারা আদিবাসী না, কিন্তু নিজেদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন, এই যে চাওয়াটা, সেটার পেছনে একটি রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে। কিন্তু এই জনগোষ্ঠীটা বাংলাদেশে যারা বসবাস করছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মতোই, তারা বলছেন, বিশেষ করে এই ধরনের দিবসগুলোতে আরো বেশি করে সোচ্চার হন, যে তারা বিভিন্ন বঞ্চনার শিকার হচ্ছেন, বৈষম্যের শিকার হচ্ছেন। এই দাবিটা আসলে কতটুকু বাস্তব? এই কথাটা একদমই বাস্তব না। কারণটা কি? যেই লোক বলছেন যে তারা বঞ্চনার শিকার, সে বাংলাদেশের গড়পড়তা মানুষের শিক্ষার হার, তাদের কর্মসংস্থানের হার, কে বলছেন? চাকমা নেতা, কে বলছেন গাঢ় নেতা সঞ্জীব দ্রং, কে বলছেন মারমা বা ত্রিপুরা। আপনি খুঁজে দেখেন যে বাংলাদেশের মানুষের শিক্ষার হার কত, আর পার্বত্য চট্টগ্রামের এই জনগোষ্ঠীর শিক্ষার হার কত, এদের কর্মসংস্থানের হার কত, এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের হার কত। বাট আমি আসছি, বাট ওখানে এই পিছিয়ে আছে, মুরংরা পিছিয়ে আছে, চাকরা পিছিয়ে আছে, ওখানে লুসাইরা পিছিয়ে আছে। তাদেরকে কি এখানে এনে কথা বলতে দেয়া হচ্ছে? তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। এখানে তাদের উন্নয়নের নামে, তারা বঞ্চনার নামে কথা বলে, যারা এই বিদেশ থেকে যে টাকা নিয়ে আসে, যেই জনগোষ্ঠীগুলো, তারা তো ঢাকায় বসবাস করে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন কয়দিন পাহাড়ের ওই গহীনে তারা গিয়েছে, পাহাড়ের গহীন অঞ্চলে তারা কখনো কি গিয়েছে? ওই যে বৈষম্যের তারা, আমরা ধরে নিলাম যে তারা পাহাড়ের গহীনে যাচ্ছে না। বাংলাদেশ রাষ্ট্র, এই মানুষগুলো তো আমাদেরও নাগরিক। ধরে নিচ্ছি চাকমা জনগোষ্ঠী বা এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মধ্যে কিছু জনগোষ্ঠী আছে যারা অন্যদের তুলনায় অনেক বেশি অগ্রসর হয়েছেন। এছাড়াও আপনিও তো বলছেন যে এখনো অনেকেই আছেন যারা অনেকটা পিছিয়ে আছেন গড়পড়তার বাংলাদেশের যেই স্ট্যান্ডার্ড তার তুলনায়। তাদের জন্য আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যতটুকু উদ্যোগ নিয়েছি বা নিচ্ছি, সেটা আপনি যথেষ্ট মনে করেন না? আমরা প্রথম কথা হলো যে আমরা যা নিচ্ছি সেটা যথেষ্ট, এবং আমি মনে করি আমাদের আরও নেওয়া উচিত। কিন্তু সেই নেয়াটা যারা পিছিয়ে আছে তাদের কাছে পৌঁছানোটা নিশ্চিত করতে হবে। এখন আমি যদি চাকমার হাতে দিয়ে বলি যে তুমি এটা পিছিয়ে দাও, সে কিন্তু ওখানে ডিস্ট্রিবিউটটা করছে না, সে ঢাকায় এর পুরোটা রেখে দিচ্ছে, অথবা সে খাগড়াছড়ি বা রাঙামাটি বা বান্দরবন শহর কেন্দ্রিক যেই তাদের বসবাস, তারা সেখানে একটা বড় অংশ থাকছে। যেটা তৃণমূলে যেই ত্রিপুরাটা, খাগড়াছড়ি শহরে যে ত্রিপুরা বসবাস করে, আর একেবারে সেই শিয়ালদহ সাজেকের আরও ভিতরে যেই ত্রিপুরা বসবাস করে, সে জানেই না সে কীভাবে বসবাস করে, তার প্রবলেমটা কি সে জানে না। আপনি এই লোকদেরকে জিজ্ঞাসা করেন যে ওদের ভাষাও তো জানে না। ধরেন একজন চাকমা, আমি যেমন একটা চাকমা ভাষা বুঝি না, একজন চাকমা তো লুসাই ভাষা বুঝে না, একজন চাকমা তো চাকের ভাষা বুঝে না। তো তাহলে সে তো বুঝেই না এবং সে কখনো যায়ও না। তো
তো কাজেই আমার প্রশ্নটা হলো যে তারা বৈষম্যের শিকার, এটা আমি স্বীকার করি, এবং রাষ্ট্রকে যদি ওই বৈষম্য থেকে পিছিয়ে আনতে হয় তাহলে আমরা বলছি যে আমি বাঙালি হয়ে বলছি যে তাদেরকে যা দেয়া হচ্ছে আরো দেয়া উচিত, ঠিক একইভাবে ওই যে যারা এগিয়ে আছে যেই চ্যানেলে দেয়া হচ্ছে সেই চ্যানেলে দিয়ে আসলে ফলপ্রসূ হচ্ছে না। রাষ্ট্রকে সঠিকভাবে ওই জায়গায় পৌঁছাতে হবে, এবং যারা এগিয়ে আছে তাদেরকে কিছুদিন বলতে হবে, ভাই তুমি থামো, আমরা যারা পিছিয়ে আছে তাদেরকে একটু এগিয়ে এনে তোমার সমান করি। মেহেদী হাসান পলাশ, আপনি বলছিলেন যে যারা এই মুহূর্তে ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠীদের আদিবাসী নামের জন্য অধিকার নিয়ে সোচ্চার, তারা ঠিক তাদের উদ্দেশ্য নিয়ে আপনি অনেকটা প্রশ্ন তুলেছেন, আমি যদি ঠিক মতো আপনার কথা বুঝে থাকি। তাহলে আমার প্রশ্নটা হলো, এই যারা এখনো পিছিয়ে আছে তাদেরকে প্রপার চ্যানেল, যেই সুযোগ সুবিধা পৌঁছানোর জন্য বা একটা সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রগামী করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হবে, কোন চ্যানেলে দিলে তাদের কাছে কার্যকরভাবে পৌঁছাবে? খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে এই 3টা জেলার জন্য, প্রতি বছর 1000 কোটি টাকার উপরে তার বাজেট, এবং এছাড়াও প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা আলাদা, যেটা অন্যান্য জেলার জন্য যেভাবে বরাদ্দ থাকে সেই বরাদ্দটাও সেখানে থাকে। এর বাইরে এনজিওস, আইএনজিওস, ডোনার এজেন্সিসের বিপুল পরিমাণ বরাদ্দ প্রতি বছর এখানে যায়, এবং আর্মির একটা বড় কার্যক্রম আছে, ডেভেলপমেন্ট কার্যক্রম আছে। এই সব মিলিয়ে আমরা যদি পিস অ্যাকর্ডের পরে পার্বত্য চট্টগ্রামে যে পরিমাণ রাষ্ট্রীয় এবং মানে বিভিন্ন বেসরকারি যে সহায়তা হয়েছে, এই সহায়তা যদি পার্বত্য চট্টগ্রামে প্রপারলি ইউটিলাইজ হতো, তাহলে সেখানে যে জনসংখ্যা, সামান্য কিছু জনসংখ্যা, সেই জনসংখ্যার প্রত্যেকের বাড়ি 3-4 তলা বাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। না হয়ে কি হয়েছে, কিছু কিছু মানুষ 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মালিক হয়েছে, এবং তারা ঢাকায় বসবাস করে, তাদের বিদেশে বসবাস করে, এবং বিদেশ থেকে তারা এই যে মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের কিছু ভিডিও তৈরি করে সেগুলো দেখিয়ে ফান্ড এনে ওই টাকা আবার তারা এখানে ভাগ বাটোয়ারা করে, ওদের জন্য নাম কাওয়াস্তে ওখানে কিছু বিতরণ করে, যেটা মূলত ছবি তোলার জন্য, ডোনারদেরকে সন্তুষ্ট করার জন্য। এই যে প্রক্রিয়াটা বহু বছর ধরে চলছে, এইখান থেকে বেরিয়ে আসার দরকার। বেরিয়ে আসার জন্য আপনি যে প্রশ্নটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওইখানে পৌঁছানোর রাস্তাটা কি। রাষ্ট্রকে এর একটা মেকানিজম তৈরি করতে হবে। সেই মেকানিজমের প্রথম মানে উপায় হলো, যারা সত্যি অনেকে এগিয়ে গেছে, যেমন ধরেন আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, যে আমরা করেছি নিউজটা, যে পানছড়িতে সাঁওতাল আছে, সাঁওতালদের মধ্যে প্রথম একজন স্কুল শিক্ষক হয়েছে। এটা মানা যেতে পারে? স্বাধীনতার মানে 53-54 বছর পরে একটা সম্প্রদায় থেকে প্রথম একজন প্রাইমারি স্কুল টিচার হয়েছে, কতটা পিছিয়ে আছে। অথচ দেখেন, আরেকটা সম্প্রদায় থেকে কয়েক ডজন আপনি সচিব পদ এবং সচিব পদমর্যাদার লোক পাবেন, এবং তাদের মানে বিভিন্ন জায়গায় এখন উপসচিব, এডিশনাল সেক্রেটারি কয়েক শত আছে, এরকম বিভিন্ন সম্প্রদায়ের আছে। তাহলে ওরাও আসছে না কেন? কারণটা কি, যখন ওই অঞ্চলে আপনার চাকরির ইন্টারভিউ হয়, ইন্টারভিউ বোর্ডে কিন্তু ওনারাই থাকেন। যখন ওনাদের সম্প্রদায়ের লোকজন আসে, ওনাদেরকে পাশ করে দেন। ওই যে সাঁওতাল বা ওই মুরং বা ওই খিয়াং, ওরা বেরোতে পারে না। এবং আপনি যদি এই যে যখন মানে উন্নয়ন বোর্ড, জেলা পরিষদের যেই বরাদ্দগুলোর বন্টন দেখেন, সেই বন্টনগুলো দেখলেও কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবেন, যে 86%, 85% নিচ্ছে কত, 30% লোকজন, কিন্তু ওই জেলা পরিষদ চেয়ারম্যানের পদে ওনারা বসে আছেন। কিন্তু পলাশ ভাই, আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিসত্তা বা উপজাতিদের উন্নয়ন চাচ্ছেন, কিন্তু এই সকল মানুষদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া, যার সমস্যা তার পার্টিসিপেশন ছাড়া আপনি কিভাবে তাহলে, মানে আপনি যখন আবার বাছাই করবেন যে আমি এই মানুষটাকে বাছাই করলাম, সে যে আমার সব জায়গায় তো আপনাকে বা আমাকে ঢাকা থেকে যে সম্ভব না, স্থানীয় মানুষজনকেই দিতে হবে, সেখান থেকে নিতে গেলেও তো তারাই অগ্রাধিকার পাবেন, বা সেই যোগ্যতা বলে কেউ যদি এগিয়েও আসেন, সেটা কি দোষ তাকে দেওয়া যায়? সেটা দোষ না, আমি তো যাবই না, এটা তাকে দিয়েই করতে হবে, তার সমস্যার সমাধান তাকেই করতে হবে। প্রশ্নটা হলো যে যিনি পিছিয়ে আছেন, এইটা তার কাছে পৌঁছানো। আমাদের প্রক্রিয়াটা আমি তাকে ডেকেই দিতে পারি, যে আপনি পিছিয়ে আছেন, আপনার সম্প্রদায় পিছিয়ে আছে, এই বরাদ্দটুকু আপনি যেহেতু পিছিয়ে আছেন, আপনাকে আনার জন্য, এগিয়ে আনার জন্য আমি একটু বেশি বরাদ্দ এটা আপনাকে দিলাম। এই কাজটা আমাদের বেশি জরুরি, কারণ এইখানে আমি যখন আপনার কাছে দিয়ে বলছি যে আপনি ওনাকে দেন, আপনি ওইখানে দিচ্ছেন কি না আমি এটা মনিটরিং করছি না, এবং এটা করা হচ্ছে না। বাট সেই জন্য যেহেতু আমি গত
মানে 30 বছর ধরে দেখেছি যে আপনার কাছে দিয়ে ওনার কাছে পৌঁছানো যাচ্ছে না, এখন আমার রাস্তা হলো আপনাকে বাইপাস করে সরাসরি ওনার কাছে যাওয়া, রাষ্ট্রকে ওনার কাছে গিয়ে ওনাকেই দেয়া যে আমি আপনার জন্য, আপনি পিছিয়ে আছেন, আপনাকে 10 টাকা দেওয়া হতো, আমি আপনাকে 20 টাকা দিব, বাট এটা আপনার জন্য দিব যাতে আপনি এগিয়ে আসতে পারেন। এবং এই যে চাকরিতে যে কোটাগুলোর ব্যবস্থা করা হচ্ছে, এই আপনি বলেন প্রত্যেক বছর চাকরি ভর্তিতে যে কোটা আছে, সেই কোটার মানে ইয়েতে সুবিধা কারা পাচ্ছে? আপনি পরিসংখ্যানগুলো দেখেন, এখন তার সেই কোটার সুবিধা পাওয়াটা আরো আরো 1% এবং সেখানেও বিভিন্ন ভাগ উপভাগ করে আমার মনে হয় ফ্র্যাকশনটা খুবই কম। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। এই আদিবাসী বিতর্ক নিয়েই অনেক বিশ্লেষকরা বলেন যে আদিবাসী শব্দের যে ব্যবহার সেটা উদ্দেশ্য প্রণোদিত, এটার পেছনে বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত একটা ইস্যু আছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ, আপনি কি মনে করেন যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য তো থাকতেই পারে, সেই বিতর্ক তো আমরা করছি, নিরাপত্তা নিয়ে আসলে বাংলাদেশের কি কোনো ধরনের কনসার্ন থাকা দরকার কিনা বা আছে কিনা? অবশ্যই যখন কোনো একটা জনগোষ্ঠী একটা দেশের ভেতর থেকে তারা একটা স্বতন্ত্র পরিচয়ে পার্সু করতে চায় এবং ওইভাবে যদি তারা তাদের আইন কানুন বা অন্যান্য সমাজ ব্যবস্থাগুলোকে তারা রিফ্রেম করতে চায়, তখন অবশ্যই এখানে একটা নিরাপত্তার বিষয়টা চলে আসে কীরকম? যেমন আমি প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এই একটা সার্টেন কনসেপ্টকে, আমি এর আগেও বলেছি, আপনি আদিবাসী কনসেপ্টটাকে আপনি যদি প্রমোট করতে চান, প্রথমেই যে একটা সংঘাত বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে সেটা হচ্ছে আদিবাসী আসলে কে বা কারা। তার মানে আপনি শুরুতেই কিন্তু একটা সোসাইটির মধ্যে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করলেন। বাঙালিরা বলবে আমরাই তো অবশ্যই আদিবাসী, 2500-3000 বছর ধরে আমরা এখানে আছি। কেউ কেউ বলবে আমরা আদিবাসী। এতে করে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়। এটা একটা বড় কনসার্ন। আর এই যখন একটা জনগোষ্ঠী তার স্বতন্ত্র পরিচয় খোঁজার চেষ্টা করে, যেখানে আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি কি এটা একটা বিশ্বায়নের যুগ, এখানে কিন্তু সব জায়গাতে ডেমোগ্রাফিক ফিউশন হচ্ছে, মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আজকে যেই ব্যক্তি বা নেতৃবর্গ উপজাতীয়দের ভেতর থেকে যারা ইস্যুটাকে সামনে নিয়ে আসছেন, যারা বলছেন যে তাদের একটা স্বতন্ত্র কালচার আছে যেটাকে তারা মেনটেন বা রিটেইন করতে চান, তারা কি করছেন? তারা তো চট্টগ্রামে থাকেন না, পার্বত্য চট্টগ্রামে থাকেন না, ঢাকাতেও থাকেন না, ওনারা কিন্তু থাকেন পশ্চিমা দেশগুলোতে। ওনারা কিন্তু অলরেডি একটা কালচারাল ট্রান্সফরমেশন ওনাদের ব্যক্তি লাইফে বা ওনাদের পারিবারিক লাইফে হয়ে গেছে। কিন্তু ওনারা কথা বলছেন সো কল আদিবাসীর কথা বলছেন, ওনাদের কালচারাল এবং অন্যান্য স্বাতন্ত্র্যের কথা বলছেন, যেখানে ওনারা নিজেরাই কিন্তু এই স্বাতন্ত্র্যটাকে অলরেডি গিভ আপ করে দিয়েছেন, সারেন্ডার করে দিয়েছেন। কাজেই ওনারা যখন এই কথাগুলো বলে তখন একটা জিনিস পরিষ্কার যে ওনারা এখানে একটা অ্যানার্কি সৃষ্টি করতে চান। অ্যানার্কিটা কি? যখন একটা অঞ্চলের ভিতর আপনি কাউকে, মানে যেটাকে উই দে ডিকোটমি যেটাকে বলে, মানে আমরা আর তারা, যখন একটা আইডেন্টিটি ক্রাইসিস আপনি তৈরি করেন, তখন যে জনগোষ্ঠী একটা নতুন আইডেন্টিটি দাবি করছে, সে বেসিক্যালি বলতে চাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ ইউসুফ, আমি এই বিতর্কটা একটু সহজভাবে নিজের বোঝার জন্য বলতে যাচ্ছি। ধরুন আপনারা বলছেন যে যারা এখন এদের অধিকার নিয়ে কথা বলছেন তারা তো নিজেরাই সেই জীবনে থাকেন না, তারা আসলে তার কতটুকু দুঃখ কষ্ট বোঝেন সেটা নিয়েও একটা সংশয় রয়ে গেছে, ব্যক্তি জীবনেও উন্নতি ঘটে গেছে। কারা বলছেন তার চাইতে কি বলছেন সেটা বেশি ম্যাটার করার কথা না। ধরুন আমি তো আমার ছাত্র জীবন অনেক আগে ফেলে এসেছি, তাই বলে কি আমি আমার মানে এখন যারা শিক্ষার্থী বা ছাত্র আছেন তাদের অভাব অনটন, বৈষম্য, নিপীড়ন, বিভিন্ন অভিযোগ, সেগুলো কি বলতে পারবো না? বললে কি মানে একই ব্যাখ্যাতে কি আমাকেও ফেলবেন? আপনি অবশ্যই বলতে পারেন যদি কেউ কোনো ব্যাপারে বঞ্চিত হয় একটা দেশের মধ্যে, রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব তার বঞ্চনার জায়গাগুলোকে অ্যাড্রেস করা। কিন্তু বঞ্চনার যে কথাগুলো তৈরি বলা হচ্ছে, এগুলো কি রিয়েল নাকি এগুলো কি পারসিভড, এগুলো কি ইম্যাজিনড নাকি দিস আর রিয়েল? এখন ধরলাম রিয়েল, কারণ আমি এটাকে অস্বীকার করব না। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ডেফিনেটলি দেশের অন্যান্য অঞ্চলের মতো একইভাবে উন্নয়ন হয় না। এখন আমরা উন্নয়নের কথা ভাববো যাতে করে তাদের ভিতরে যে যদি কোনো বৈষম্য বা বঞ্চনা থেকে থাকে সেটাকে যাতে অ্যাড্রেস করা যায়, সেটা তো অবশ্যই টেকসই উন্নয়ন হতে হবে। আমি থোক টাকা নিয়ে তাদেরকে দিয়ে দিলে তো লাভ হবে না। আমাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা সাস্টেইনেবল হয়। সেটার জন্য কী প্রয়োজন? তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন, তাদেরকে মেইন স্ট্রিমের সঙ্গে কানেক্ট করা প্রয়োজন, তাদেরকে মেইন স্ট্রিম ডেভেলপমেন্টের সঙ্গে ইন্টিগ্রেট করা প্রয়োজন। সেটার জন্য আমরা কী করেছি আপনি খেয়াল করে দেখুন। আমরা কিন্তু একসময় তাদের আঞ্চলিক রাজনীতি ছিল,
তাদের আঞ্চলিক রাজনীতিটাকে আমরা করলাম যে ওকে আমরা এটাকে প্রমোট করে মেইন স্ট্রিম পলিটিক্সে তাদেরকে ইন্টিগ্রেট করি না কেন, যাতে করে জাতীয় পর্যায়ে তাদের একটা ভয়েস থাকে, তাদের প্রতিনিধিত্ব থাকে। ফলে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোতে কিন্তু উপজাতীয়দের প্রতিনিধিত্ব আছে। শুধু আছে বলবো না, আপনি যদি সেই 1991 সাল থেকে আজ পর্যন্ত বিগত 35 বছরের ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, এ পুরো বাঙালি সম্প্রদায় যারা ওই অঞ্চলের 50%-এরও অধিক মানুষ, তাদের ভেতর থেকে এ যাবৎকালে 2001 সালে শুধুমাত্র একজন বাঙালি খাগড়াছড়ি আসন থেকে মনোনীত এবং নির্বাচিত হয়ে সংসদে বসেছেন। বাকি 3টি পার্বত্য জেলার প্রতিটি আপনার সাংসদ এই বিগত 35 বছর ধরে কিন্তু উপজাতিদের মধ্যে থেকেই হচ্ছে। তাহলে এরপরে রাষ্ট্র তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারে, যেখানে রাষ্ট্র কতটুকু সহযোগিতা করতে পারে, সেই বিষয়ে আমি আপনার কাছে আবারও শুনবো। যেহেতু মেহেদী হাসান পলাশ ভাই চলে যাবেন, আমি আসলে লোভ ছাড়তে পারছি না আরেকটু তার কাছ থেকে শোনার। সেটা হলো যে কেবলমাত্র পার্বত্য অঞ্চল বা পাহাড়েই তো আসলে উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন না, সমতলেও অনেকে আছেন। এবং যেই বৈষম্য বা নিপীড়নের কথা বলা হয়, সেটা যদি সামগ্রিকভাবে দেখি, মৌলিক 5টা অধিকারের প্রশ্নেও যদি বলি, পরিসংখ্যানগতভাবে হয়তো আপনি সময় দিলে আমি দেখাতে পারবো তারা পিছিয়ে আছেন। পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য অঞ্চলগুলোতে তাদের যে সকল সমস্যার কথাগুলো বললেন, কিন্তু সমতলে যারা বসবাস করছেন তারাও কি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের সমস্যা ফেস করছেন, নাকি এখানে আমরা ব্যর্থ হচ্ছি কোথাও না কোথাও? এটাও একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা যখন এই আলোচনার মধ্যে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই চিটাগাং হিল ট্র্যাক্সের মধ্যে ঢুকে পড়ি, এই যে ফোকাসটা চলে যায়। কিন্তু আসলে কিন্তু বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতলে বসবাস করেন, মাত্র 13টা পাহাড়ে, আর যদি 51টা বলি রেস্ট অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে হলো না অল ওভার দ্য কান্ট্রি। তো সেই জায়গা থেকে তাদের বিষয়টা কিন্তু ওইভাবে অ্যাড্রেস করা হয় না। এবং আপনি দেখেন এই যে মন্ত্রণালয় একটা করা হয়েছে, নাম হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এই দেশের অনেকেই বলেছে এই মন্ত্রণালয়টাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় না করে যদি এটাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী মন্ত্রণালয় করা হতো, তাহলে সমতলের সবাইকে, অর্থাৎ পাহাড় এবং সমতলের সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীকে কিন্তু কভার করা যেতে পারতো। কিন্তু আপনি এই দাবিটা দিয়ে বসেন, তখন এই যে এখন যারা দাবি করছে এরাই কিন্তু সবার আগে বিরোধিতা করবে, এরাই সবার আগে এটা কিন্তু মেনে নেবেন না তারা। তো কাজেই আপনি যে এই পিছিয়ে থাকার বিষয়টা, তারা যে পিছিয়ে আছে সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, বাট সবাই পিছিয়ে নাই, কেউ কেউ আমাদের থেকেও এগিয়ে আছে। তাদের বিষয়টা, যারা এগিয়ে আছে তাদের বিষয়টাকে একভাবে দেখতে হবে, এবং যারা পিছিয়ে আছে তাদের বিষয়টাকে একভাবে দেখতে হবে। যারা পিছিয়ে আছে বাংলাদেশ কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, এবং আমরা বাঙালি জাতি, তো যেহেতু বাংলাদেশের অলমোস্ট 98% বাঙালি, আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমরা তো এই কালচারেই বড় হই। আমাদের সমাজে দেখবেন যে পরিবারগুলোতে ছোট ভাই যে সবাই বলে যে না ও ছোট ভাই, ওকে একটু বেশি দাও, বাবা মা বলে, অন্যরাও বলে, পাড়া প্রতিবেশী বলে, আমরা তো এই সংস্কৃতির মধ্যে দিয়ে বেড়ে উঠি। তো বা পরিবারে কোনো একটা দুর্বল ছেলে, হয়তো অনেকেই চাকরি বাকরি করে, একটা ভাই দুর্বল, বলে যে তোমরা সবাই মিলে তাকে হেল্প করো যাতে এগিয়ে আসে। এটা তো আমাদের মানে 1000 বছরের লালিত সংস্কৃতি, আমাদের এতে কোথাও সমস্যা নাই। প্রশ্নটা হলো যে ওই জায়গাটাতে যে পিছিয়ে আছে, আমি কথা বলছি তার কাছে আমরা যেটা দিতে চাই তার কাছে পৌঁছানোটা, এটা নিশ্চিত করতে হবে। এবং যদি ওইটা নিশ্চিত করতে পারি, তাহলে এই পিছিয়ে থাকা লোকগুলো সত্যি একদিন এগিয়ে আসবে এবং আমার সমানে সে দাঁড়াতে পারবে। আর এখন যেই প্রক্রিয়ায় হচ্ছে, এই প্রক্রিয়ায় আরো শত শত বছরও যদি চলতে থাকে, আমরা কোনোদিন শুধু আরো বঞ্চনা বাড়বে। আমি আরেকটা কথা বলি, দেখেন এই যে মানে কুকিচিন নামে একটা জনগোষ্ঠী আছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটা, এই 6 জাতি জনগোষ্ঠী। এই কুকিচিনরা সম্প্রতি তাদের বৈষম্যের কথা দাবি তুলে তারা একটা সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছে। আমি কুকিচিনের অনেক কমান্ডার, মানে কেএনএফ এর অনেক কমান্ডারদের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমি তাদের বলেছি যে আপনারা যে বৈষম্যের শিকার এবং আপনারা যে বৈষম্য বিষয়ে যে দাবিগুলো তুলেছেন, এর অধিকাংশের সাথে আমি একমত এবং আমি আপনাদের সাথে এই দাবি নিয়ে ঢাকায় আন্দোলন করতে চাই, আমি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চাই, আমি এখানে মিছিল করেন, বান্দরবনে করেন, আমি আপনাদের সাথে গিয়ে দাঁড়াবো। কিন্তু আপনি অস্ত্র হাতে, সেটা প্রক্রিয়া আছে, আপনি যদি অস্ত্র হাতে নিয়ে সেই দাবিটা আদায় করতে চান, আমি তো একজন যেতে পারি না, রাষ্ট্রের কেউ যেতে পারে না, আপনিও যেতে পারবেন না, যার হাতে অস্ত্র আছে। তো এরাই যে পুরো প্রক্রিয়াটা যে করছে, একদিকে তারা ঢাকায় এসে বলছে আমি আদিবাসীটা চাই, আবার ওই একই জনগোষ্ঠীর একটা অংশ কিন্তু আবার এই দাবির জন্য পার্বত্য চট্টগ্রামে
তারা সশস্ত্র কিন্তু ইয়ে যারা করছে। ঢাকাতে এবং আন্দোলন এই যে করছে আমার চোখে পড়েনি যে কেউ সশস্ত্র যে সকল গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে তাদেরকে যে অ্যাকনোলেজ করছে এমনটা অন্তত আমি দেখিনি না, আসলে। তাদের যে সশস্ত্র গোষ্ঠী আছে সেটা তো স্বীকারই করে না, কিন্তু পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী আসছে না। হ্যাঁ তো আছে, তারা- সেটা সেটা তারা- এটাই তো আমি আপনাকে বলছি, এটাই বুঝতে হবে। তারা বলছে যে সশস্ত্র গোষ্ঠী, আমাদের কারো সশস্ত্র গোষ্ঠী নাই, অথচ প্রতিদিন পাহাড়ে এরা লড়াই করছে এবং যুদ্ধ করছে, পাহাড়ের এবং বা পার্বত্য এই অঞ্চলগুলো এই আরো ঘটনাটা অসংখ্য ঘটেছে। এবং হয়ে আমি উঠছে। সিকিউরিটির যে আপনি একটা প্রশ্ন করেছেন, আমি সেটুকু একটু বলি যে এই যে যেহেতু সশস্ত্র লড়াইটা সেখানে আছে, হ্যাঁ, এই লড়াইটা যেহেতু আছে, তাহলে এখন এই যে আদিবাসী স্বীকৃতির যে দাবির বিষয়টা আছে, সেখানে বলা হচ্ছে যে আদিবাসী স্বীকৃতি দিলে তাদের ওই অঞ্চলে তাদের যে সামরিক কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে সামরিক কার্যক্রম, তাদের স্বেচ্ছায় অনুমতি ব্যতীত করতে পারবো না। তাহলে যারা অস্ত্র ধরেছে তারা কি বলবে যে আমার এখানে আর্মি থাকুক? তারা চাইবে না। তাহলে কি তাদের আপনি সরিয়ে আনবেন? আনতে পারবেন না। শুধু তো তারা না, পার্বত্য চট্টগ্রাম একটা ট্রাই জংশনের একটা এলাকা, এখানে আন্ত বর্ডার সীমান্ত সন্ত্রাস রয়ে গেছে। সেখানে মানে ভারতের 7 সিস্টার্সে রয়েছে, সশস্ত্র রয়েছে, মিয়ানমারে রয়েছে, তারা কিন্তু এই করে, মানে বর্ডার ক্রস করে। আপনি কি শুধু তাদের জন্য তো না, আমারও এখানে সেনাবাহিনী রয়েছে, শুধু ওদের সন্ত্রাসী যারা আছে তাদের জন্য না, আমার এখানে রয়েছে যে যাতে 7 সিস্টার্সের সন্ত্রাসীরাও আসতে না পারে। আবার ওরা বিষয়টা আসলে বেশ জটিল, এত সহজেই এই যে ব্যাপারটা একটা মানে সরলীকরণ করে যাওয়া যাবে সেটা আমাদের সময় যেহেতু একেবারেই শেষ। আমি একটি বিষয়ে শুধুমাত্র না, আমাকে আসলে আমার সময়ই একেবারেই শেষ। আজকের এই আলোচনা এতটাই ভালো ছিল, চাচ্ছিলাম আরও বেশিক্ষণ আলোচনা করতে, তবে এই মুহূর্তে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। এবং মেহেদী হাসান পলাশ, আপনাকে ধন্যবাদ, আপনার ব্যস্ততা আছে, আপনাকে যেতে হবে, কৃতজ্ঞতা জানবেন আজকে সময় দেওয়ার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আবদুল্লাহ আল ইউসুফ, আপনার কাছে আসতে চাই। আমরা বিভিন্ন আদিবাসী, উপজাতি, নৃগোষ্ঠী সেই বিতর্ক নিয়ে আলাপ করছিলাম। এই বিষয়ে একটু জানতে চাই, এই আজকেও বিভিন্ন আলোচনাতে এই দিবস যারা পালন করলেন তাদের বক্তব্যে উঠে এসেছে যে পাহাড়ে তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন, সেই বঞ্চনাটা তাদের আদি ভূমি সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, পাহাড়ি, বাঙালি, সেটেলার, এ ধরনের অনেক বিতর্কের কথা বলা হচ্ছে। এই বিতর্কটা আসলে কতটা বাস্তব, এবং আলাদা ভূমি কমিশন গঠন করার দাবি করা হয়েছে এই সমস্যা নিরসনের জন্য, এটা কি একমাত্র পথ কিনা? ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যে সমস্যাগুলো আছে তার মধ্যে অবশ্যই ভূমি সংক্রান্ত যে সমস্যাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে ওদের যে সিস্টেমটা, যে সার্কেল চিফদের আন্ডারে তাদের কতগুলো হেডম্যান থাকে, হেডম্যানের আন্ডারে কতগুলো মৌজা হেডম্যান, তারপরে গ্রামে কারবারি থাকে, ওদের যে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু অনেকটা সামন্তবাদী প্রথার মতো। জমিদারের প্রচুর জমি আছে, জমিদার তার কোনো একটা জমি চাষ করার জন্য তার এক প্রজাকে বললো তুমি ওখানে চাষবাস করো, খাও। কিছুদিন পরে আরেকটা জমি দেখে বললো তুমি চাষবাস করো। একেবারে 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে, আমি অত্যন্ত দুঃখিত। ওকে, এখন যে মজার ব্যাপারটা হচ্ছে এই সামন্তবাদী প্রথার বিরুদ্ধেই কিন্তু এমএন লারমার এক সময় তারা বিপ্লব করেছিল। তারা এখন সেই সামন্তবাদী প্রথায় ফিরে যেতে চাচ্ছে কেন? ব্যক্তি মালিকানায় জমি ট্রান্সফার হবে না কেন? ক্যাডাস্ট্রাল সার্ভের মাধ্যমে জমিকে চিহ্নিত করে আমরা যদি ওখানে না যেতে চাই, অ্যাকচুয়ালি ওরা তাদের অরিজিনাল অবস্থান থেকে সরে আসলো কেন? একজন ইন্ডিভিজুয়াল উপজাতির জন্য কিন্তু এটা কোনো সুখবরের বিষয় না। সে তো অবশ্যই চাবে যে আমার নিজস্ব এক টুকরা জমি থাকুক, আমি সেটাকে চাষবাস করবো, প্রয়োজনে সেটাকে আমি বিক্রি করবো, প্রয়োজনে সেটাকে আমি লিজ আউট করবো। আমাকে কেন একটা কারবারি কিংবা হেডম্যানের কাছ থেকে সে আমাকে জমি দেখিয়ে দেবে, ওখানে আমাকে গিয়ে চাষবাস করে কেন খেতে হবে? তার ব্যক্তি মালিকানার ব্যাপারটা এখানে ইগনোর করা হবে কেন? তো কাজেই তারা যে নতুন ল্যান্ড কমিশনের কথা বলছে, নতুন ল্যান্ড কমিশনের ব্যাপারটাই পুরোপুরি অযৌক্তিক। এবং শুরুতে আমি আরেকটা কথা বলেছি, একই দেশের ভেতরে দুটো কনস্টিটিউশন থাকতে পারে না, দুটো দ্বৈত নিয়ম থাকতে পারে না। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আবদুল্লাহ আল ইউসুফ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আগামীকাল আবারও একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।